হঠাৎ কে যেন ইশরার মাথায় ছাতা ধরল। ইশরা ভাবল হয়তো আদ্র, কিন্তু ইশরা মিস্টার ব্রিলিয়ান্ট তুই, অবাক হয়ে। মি ব্রিলিয়ান্ট ইয়েস আই এম মিস টপকানি হিংসুটে। ইশরা আমি এখন আর মোটেও হিংসুটে না। একদম আমাকে হিংসুটে বলবি না। মি ব্রিলিয়ান্ট যাক দেখে ভালো লাগল যে মিস টপকানি হিংসুটে এখনও আমাকে ভুলেনি। ইশরা তুই কি ভুলে যাওয়ার মতো মানুষ নাকি? আর এমনিতেও তোকে ভুলে যাওয়া সম্ভব না। মি ব্রিলিয়ান্ট হ্যাঁ রে, তখনকার স্পেশালি তোর কথা মনে পড়লে এখন বেশি হাসি পায়। ইশরা তোর জন্য আমার ফার্স্ট গার্ল হওয়ার স্বপ্ন পূরণ হয়নি। মি ব্রিলিয়ান্ট সত্যি কি হয়নি? ইশরাহে ভাবে তাকিয়ে আছিস কেন? হয়েছে, স্বপ্ন পূরণ হয়েছে। মি ব্রিলিয়ান্ট তুই কত কিছু করতি আমাকে নিচু করার জন্য, অবশেষে তুই বাজিমাত করলি। ইশরা খুব ইচ্ছে ছিল তোকে টপকানোর, বুঝলি, সেই ইচ্ছা পূরণ হয়েছে। মি ব্রিলিয়ান্ট আমাকে টপকাতে তোর অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। যাই হোক, অবশেষে তুই পেরেছিস। ইশরা তুই কি কম করেছিস? একদিন বই চেয়েছিলাম বলে আমাকে তোদের বাসার দরজা দেখিয়ে দিয়েছিলি। মি ব্রিলিয়ান্ট আর তুই নোট আনতে যখন গিয়েছিলাম তখন তো দরজা বন্ধ করে দিয়েছিলি। আমি তো ঢুকতে দিয়েছি, আর তুই তো সেটাও করিসনি। ইশরা দিনগুলো খুব ভালো ছিল রে, তোর মনে আছে? মি ব্রিলিয়ান্ট হুম আছে। এখন আর আগের মতো দুষ্টু নেই রে, জীবনটা জটিল হয়ে গেছে। ইশরা কি মনে আছে শুনি? মি ব্রিলিয়ান্ট তুই যখন আগে আগে হাঁটতিস তখন আমার সহ্য হতো না, তাই একবার পিছন থেকে তোর জুতা পাড়া দিয়েছিলাম। সেজন্য আম্মুর কাছে বিচার দিয়েছিলি। ইশরা ভুল শুধু পাড়া দিসনি, আমার জুতা ছিঁড়ে ফেলেছিস। আন্টি তোকে উত্তম মধ্যম দিয়েছিল। কি জোশ ছিল, বলেই হাসতে লাগল। মি ব্রিলিয়ান্ট এমন করে হেসো না, আমি ফেঁসে গেছি তোমার ওই মিষ্টি হাসিতে। ইশরা আন্টি কেমন আছে? এখনও কি কবিতা লিখিস? মি ব্রিলিয়ান্ট আলহামদুলিল্লাহ আম্মু ভালো আছে। আর কবিতা এখন আর লেখা হয় না। ইশরাও জীবন কেমন চলছে? মি ব্রিলিয়ান্ট পানি আর জীবন দুটোই বহমান আমার কাছে। ইশরা কি করিস সেটা বল। মি ব্রিলিয়ান্ট লন্ডন থেকে ডাক্তারি ডিগ্রি অর্জন করতে পেরেছি। এখানকার বড় হসপিটালে আছি। আর তুই? ইশরাহেই অফিসটা দেখছি, সেখানে বসের পিএ ছিলাম। মি ব্রিলিয়ান্ট ছিলাম মানে? ইশরা পিএ ছিলাম, এখন আর নেই। আচ্ছা সে সব বাদ। মি ব্রিলিয়ান্ট তুই এমন কেন রে, প্রথমে নিজেই বলবি আর পরে নিজেই বাদ দিতে বলবি? ইশরা আপনি কি আমাকে নতুন দেখছেন? আমার কথা নতুন শুনছেন? মি ব্রিলিয়ান্ট জি না। ইশরা তবে কেন পূর্বের কথা আমাকে জিজ্ঞাসা করেন? মি ব্রিলিয়ান্ট তুই দেবী দেবী, আমারে ক্ষমা করেন। ইশরা তথাস্তু। দুজনেই দুজনের দিকে তাকিয়ে একসাথে হেসে দিল। মি ব্রিলিয়ান্ট দেখো না, এই বৃষ্টি থামার নাম নিচ্ছে না। ইশরা কোনো জবাব দিল না। মি ব্রিলিয়ান্ট এই বৃষ্টি আমার আর তোর কোনো স্পেশাল কানেকশন আছে মনে হয়। এর আগে তোর সাথে আমার যতবার দেখা হয়েছে ততবারই বৃষ্টি হয়েছে। ইশরা আমার অনেক লেট হয়েছে, আমি যাই। মি ব্রিলিয়ান্ট আরে কি বলছি, সেই বৃষ্টি দিয়ে ভিজে কিভাবে যাবি? ইশরা তুই তো জানিস আমি বৃষ্টি কত পছন্দ করি। নো প্রবলেম, ভিজে চলে যাব। বাই, দেখা হবে পরে কখনো। মি ব্রিলিয়ান্ট কখনো দেখা হবে বলছিস কেন? আমাদের আবার দেখা হবে। হবে মানে হবে, মিলিয়ে নিস। ইশরা এত কনফিডেন্স? মি ব্রিলিয়ান্ট ইয়েস মিস টপকানি হিংসুটে। তোর ফোন নাম্বারটা দিয়ে যা। ইশরা ফোন বের কর, আমি বলছি। মি ব্রিলিয়ান্ট ফোন লাগবে না, তুই বল, আমি শুনলেই হবে। ইশরা এই জন্যই তুই মি ব্রিলিয়ান্ট। অতঃপর ইশরা বৃষ্টি দিয়ে হাঁটতে লাগল। আদ্র সব দেখতে পাচ্ছে। ইশরা কারো সাথে বেশ হেসে হেসে কথা বলছে।
আদ্রর মনের মধ্যে ইনসিকিউর কাজ করছে। মনের মধ্যে হাজার প্রশ্ন উকি দিচ্ছে। কে এই ছেলেটা, যার সাথে ইশরা এক ছাতার নিচে দাঁড়িয়ে আছে আর হেসে হেসেই বা কেন কথা বলছে? ইশরা, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। গানটা গাইতে গাইতে ইশরা হাঁটতে লাগল। বৃষ্টিতে ভিজে একদম গুটে গেছে ইশরা। ফুটপাতের পাশ দিয়ে হাঁটছে, বৃষ্টি থেমে গেছে। আদ্র গাড়ি নিয়ে ইশরার সামনে থামাল। আদ্র, ওঠে পড়ো ইশরা, প্লিজ কথা বাড়িও না। ইশরা, কি হলো, এত সুন্দর করে কথা বলছে কেন? অফিস থেকে বের হবার সময় জিজ্ঞাসা করাই বলেছিল, নান অফ ইউর বিজনেস। কিন্তু এখন কেন ভালো ব্যবহার করছে? এর পিছনে কোনো ঘাপলা নেই তো? মনে মনে। আদ্র, প্লিজ উঠে এসো। এর মধ্যে কোনো ঘাপলা নেই। ইশরা, মনে মনে কথা বলেও লাভ নেই এই লোকটার জন্য। না শোনানোর জন্যই তো মনে মনে বলি। তবুও ভিলেনটা সব শুনতে পায়। যাই হোক, এমনিতেও আমার ঠান্ডা লাগছে। স্যারের সাথে গেলে অনেক আগেই বাসায় যেতে পারব। ভাবাভাবি বাদ দিয়ে ইশরা গাড়িতে উঠে বসল। আদ্র খেয়াল করল, শীতে কাঁপছে ইশরা, খুব খারাপ হাল হয়ে গেছে। আদ্র নিজের পরা কোটটি খুলে ইশরাকে দিল। ইশরা আদ্রর দেয়া কোটটি পরে সিটের সাথে হেলান দিয়ে আছে। আদ্র, কেন ভিজলে তুমি বৃষ্টিতে? ইশরার কোনো সারা শব্দ না পেয়ে আদ্র ইশরার দিকে তাকিয়ে দেখল ইশরা ঘুমিয়ে গেছে। আদ্র, এই মেয়ে এত ঘুমায় কেন? অফিস টাইমটাতেও ঘুমিয়ে পার করেছে, এখন আবার ঘুমাচ্ছে। কুম্ভকর্ণ একটা, বিরক্তি নিয়ে। ড্রাইভিং মনোযোগ দিল আদ্র। কিছুক্ষণ পরে আদ্রর নজর পড়ল ইশরার দিকে। মাথাটা নিচের দিকে ঝুঁকে আছে। ভেজা চুলগুলো মুখের সাথে লেপ্টে আছে। আদ্রর খুব ইচ্ছে করছে লেপ্টে থাকা চুলগুলো কানের পিছে গুজে দিতে। আদ্র তার ইচ্ছা অপূর্ণ রাখল। ইশরার চুলগুলো আলতো করে ধরে কানের পিছে গুজে দিল। তারপর ইশরার মাথাটা নিজের কাঁধে রাখল। এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল আদ্রর মনে। নিজের কাঁধে ইশরার মাথা দেখে একটা প্রশান্তির হাসি দিল। আদ্র, যখন একা থাকি তখন তোমাকে বলার মতো হাজার কথা খুঁজে পাই। যখন তুমি সামনে থাকো তখন আর কিছুই বলতে পারি না। বাসায় পৌঁছে গেছে, এখন ওদের গাড়ি থেকে নামতে হবে। আদ্র অনেকবার ইশরাকে ডাকল, কিন্তু ইশরার ঘুম ভাঙল না। তাই ইশরাকে কোলে নিয়ে বাসার ভেতরে ঢুকল আদ্র। ইশরাকে বিছানায় শুইয়ে আদ্র নিচে নেমে গেল। রাত প্রায় 9টার দিকে ইশরার ঘুম ভেঙে যায়। ভেঙে যায় বললে ভুল হবে, ঘুমটা ভাঙানো হয়েছে। ঘুমের ভেতর ইশরা অনুভব করেছে যে কেউ ওর চোখের পাতায় ফু দিয়েছে, যার ফলে ঘুম ভেঙে যায়। ঘুম উঠে দেখে আদ্র সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। ইশরা নিজের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? ইশরা কোনো কিছু না ভেবে আদ্রর সামনে গিয়ে দাঁড়ায়। আদ্র ওর দিকে না তাকিয়ে বলল, আদ্র, কিছু বলবে? ইশরা, আপনি এটা কেন করলেন? আদ্র, কি করেছি আমি? ইশরা, আপনি জানেন যে আর 10টা সম্পর্কের মতো আমাদের সম্পর্কটা না। আপনি এটা কিভাবে করতে পারলেন আমার সাথে? আদ্র, আরে বাবা, কি করেছি আমি? ইশরা, আপনি কিভাবে আমার শরীরে হাত দিলেন? কোনো সাহসে আমার ড্রেস চেঞ্জ করলেন? আদ্র, তুমি আমার বউ, আমি এসব করতেই পারি। ইশরা, বউ? কিসের বউ? বউয়ের অধিকার আপনি আমাকে দিয়েছেন? দেননি তো, তবে কেন আপনি? আদ্র, দেখো, তোমার ড্রেস না চেঞ্জ না করলে তুমি অসুস্থ হয়ে যেতে। তাছাড়া জানো না, নায়ক চুমু দিলে রোমান্টিকতার বহিঃপ্রকাশ, আর ভিলেন চুমু দিলে ধর্ষণ। ইশরা, আপনি নিজেই তো ভিলেন। তার মানে আপনি আমাকে চুমু খেয়েছেন? ধর্ষণ
আদ্র খাইনি তবে। ইশরাত তবে কি? আদ্র কিছু না বলে ওর কোল থেকে ল্যাপটপটা পাশে রেখে ইশরার গালে সাউন্ডলি চুমু খায়। ইশরা স্তব্ধ হয়ে যায়। আদ্র এক গাল হেসে রুম থেকে বেরিয়ে যায়। চলবে। রাতে ডিনার করার সময় আদ্রর আম্মু বলল, আদ্রর আম্মু আগামীকাল তোদের ফুপ্পির বাসায় যেতে হবে? আদ্র কেন আম্মু? আদ্রর আম্মু তোদের তো কোথাও যাওয়া হয়নি। তাছাড়া অনেক অন্তু ওরা কেউ তোর বিয়েতে উপস্থিত থাকতে পারেনি। ওরা দেশে এসেছে তাই তোদের যেতে বলছে। আদ্রতা আমি যেতে পারবো না। আদ্র কেন? কি হয়েছে? আদ্রতা কারণহীন। তোদের ইচ্ছা হয় তোরা যা, আমি যাব না। ইশরাহাদ্রতা বনু চলো। আদ্রতাশ্রী গো ভাবি। আদ্রতা চলে গেল। আদ্রর আম্মু এই মেয়েটা কারো কোনো কথা শোনে না। ইশরা তোর সাথে আমার কথা আছে। আমার রুমে আয়। আদ্রর আব্বু আম্মু চলে যায়। ইশরা আর আদ্র খাবার শেষ করে। তারপর ইশরা আদ্রর আম্মুর কথা শুনতে যায়। ইশরা হাসবো আম্মু? আদ্রর আম্মু হুমায়। ইশরা রুমে প্রবেশ করে দাঁড়িয়ে থাকে। আদ্রর আম্মু বসো। ইশরা বসে, তোর কি মনে হয় না এবার তোদের সম্পর্কটার কিছু একটা পরিণতি হোক? দেখ, এবার সম্পর্কটা একটা রূপ দেয়া প্রয়োজন। ইশরাহাম্মু একটু বুঝিয়ে বলো। আমি কিছু বুঝতে পারছি না। আদ্রর আম্মু আজ আদ্র তোকে কোলে নিয়ে আসে। আমি তখন ওই পাশের বাসার রুবায়রা ভাবির সাথে কথা বলছিলাম। তোকে রুমে শুয়ে এসে আমাকে আদ্র বলল তোকে চেঞ্জ করে দিতে। আমিও তাই করলাম। ইশরা, তার মানে স্যার না আম্মু চেঞ্জ করে দিয়েছে? শুধু শুধু স্যারের সাথে তর্ক করলাম। আদ্রর আম্মু তোকে চেঞ্জ করে নিচে এসে দেখি রুবায়রা ভাবি এখনো বসে আছে। আমাকে দেখে প্রশ্নের ঝুড়ি খুলে বসলেন। আদ্র তো ইশরার স্বামী, তবে কেন ভাবি আপনাকে আদ্র চেঞ্জ করতে বলল? স্বামী তো তার বউয়ের চেঞ্জ করাতে পারে। তোদের মাঝে ঝামেলা হয়েছে কি না ইত্যাদি ইত্যাদি। তখন তার সামনে লজ্জায় আমার মাথা কাটা যায়। তাকে কিছুই বলতে পারিনি। তাছাড়া তাকে বলার মতো কিছু ছিল না। ইশরা, তার প্রশ্নগুলো অযৌক্তিক ছিল না আম্মু? আদ্রর আম্মুসাগে যা হয়েছে সব ভুলে নতুন করে সব শুরু কর। এভাবে কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না। আমিও আর 5টা শাশুড়ির মতো আমার দাদুভাই দিদুনভাই চাই। আমি কি বলতে চাইছি আশা করি বুঝতে পারছিস? ইশরা হুম। আদ্রর আম্মু অনেক রাত হয়েছে, এবার গিয়ে ঘুমিয়ে পড়। ইশরা মাথা দিয়ে সম্মতি জানিয়ে রুম থেকে বেরিয়ে যেতে নেয়। আদ্রর আম্মু শোন, কাল সকাল সকাল কিন্তু তোদের বেরুতে হবে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। ইশরা আচ্ছা। ইশরা আদ্রর রুমে না গিয়ে সোজা ছাদে চলে আসে। বৃষ্টি হওয়ায় পরিবেশটা অন্যরকম লাগছে। ইশরার চারদিকে একবার চোখ বুলাল। ল্যাম্পপোস্টের আলোতে সবকিছু রঙিন দেখাচ্ছে। কিন্তু এই রঙিনের পেছনে লুকিয়ে আছে সাদা কালো। ইশরার জীবনটা সাদা কালো হয়ে গেছে। যেখানে রঙের ছোঁয়া থাকলেও রঙের কোনো অবদান নেই। ইশরা, আমি কিভাবে সম্পর্কটার রূপ দিব যেখানে সম্পর্কটাই রঙহীন? স্যার কি আদৌ আমার সাথে থাকতে চায়? হয়তো প্রতিশোধ নেয়া শেষে ফিরিয়ে দিবে আমাকে। এখনও তার কোনো কিছু আমার কাছে পরিষ্কার না। কি চাই, এরপরে কি করবে আমি কিছুই জানি না। কিভাবে সম্পর্কটা আমি ঠিক করব? আম্মু তো আশা করে আছে তার দাদুভাই দিদুন ভাইয়ের। আমার মাথায় কিছু আসছে না মনে মনে। হঠাৎ করেই ইশরার ওর আম্মুর কথা মনে পড়ে যায়। অনেকদিন হলো তাদের সাথে ওর দেখা হয় না। আদ্রকে অনেকবার বলতে যেও পারেনি। যদি ওই বাড়ির কথা শুনলে আদ্র আরও টর্চার করে। তাছাড়া যদি আদ্রর আর মিশরার দেখা হয়ে যায়, এই সব চিন্তা করে আর আদ্রকে ওদের বাসার যাওয়ার কথা বলা হয়নি। ইশরার জীবনটা কি ছিল? এখন কি হয়েছে?
এসব ভাবতেই ইশরার অজান্তেই চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তোমার কান্নার বৃষ্টিতে আজ শহর ভিজেছে। ভিজেছে আমার বুক। তবুও তোমার চোখ জুড়ে কেন মেঘ অভিমান? কেন বিষণ্ণ চিবুক? তোমার ওই ফর্সা গালে কেন এই বর্ষা রাতে বিষাদের ছবি আঁকা? ভিজে বর্ষায় মন খারাপের দরজায় কেন হায় একা দাঁড়িয়ে থাকা? ইশরা পিছনে তাকিয়ে দেখে আদ্র দাঁড়িয়ে কবিতা আবৃত্তি করছে। ইশরা নিজের চোখ মুছে। ইশরা, আপনি তো অনেক সুন্দর কবিতা আবৃত্তি করেন। আদ্র, কি হয়েছে? তুমি এখানে এত রাতে একা ছাদে কি করছো? ইশরা, আপনি এখানে কেন? আদ্র, আমি আগে একটা প্রশ্ন করেছি। ইশরা, ভালো লাগছিল না তাই ছাদে এলাম। আদ্র, আমাকেও বলতে পারতে। তাহলে তোমাকে এত না খুঁজে সরাসরি ছাদে চলে আসতাম। ইশরা, আমাকে খুঁজছিলেন কেন? কোনো কিছু লাগবে আপনার? আদ্র, লাগবে তো তোমাকে। রুমে গিয়ে দেখলাম তুমি নেই। অনেক খুঁজলাম, তারপর ময়নার কাছ থেকে জানতে পারলাম তুমি ছাদে। ইশরা, আদ্র, কি হয়েছে তোমার? ইশরা, কি হবে? আমার কিছুই না। আদ্র, সত্যি কি কিছু হয়নি? ইশরা, সত্যি বলছি আমার কিছু হয়নি। আদ্র, তুমি যেহেতু বলবে না আমি তোমায় জোর করব না। যেদিন তোমার বিশ্বাস অর্জন করতে পারবো সেদিন আমি প্রশ্ন করার আগেই তুমি আমাকে তোমার সব কথা বলবে, একটা গান গাইবে। ইশরা, খারাপ হলে কিন্তু কিছু বলতে পা। আদ্র, বলবো না কিছু। হ্যাপি। ইশরা, আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। নিজ দায়িত্বে বাকিটা শুনে নিবেন। আদ্র কিছু বলছে না, শুধু ইশরার দিকে তাকিয়ে আছে। ইশরা, আমি জানতাম ভালো হবে না। আমি স্টেজ ছেড়ে দিয়েছি অনেক বছর হল। আদ্র, তুমি স্টেজে গান করতে? ও মাই গড! ইশরা, হারে না, আমাদের যখন কলেজে প্রোগ্রাম হতো তখন স্টেজ গান গাইতাম। তারপর ভার্সিটি জীবন শুরু, তারপর এই প্যারাময় জীবন। আদ্র কিছুক্ষণ ইশরার দিকে তাকিয়ে বলল। আদ্র, আমি চুপ করে রই তোমার কণ্ঠ শুনে মুগ্ধ হব বলে। তুমি বলেই যাও, হেসেই যাও। আমি তখন মুগ্ধতায় চুপ। হঠাৎ তুমি কথা হাসি দুটোই বন্ধ করে প্রশ্ন করো, এই তুমি এত বোরিং কেন? তখন আমি হাসি, মুগ্ধতার হাসি। ইশরাও, বাহ, খুব ভালো লাগল। আদ্রকে ডেডিকেটেড করেছি, সেও সুন্দর। অনেক রাত হয়েছে, এবার নিচে চলো। ইশরা, তারপর ওরা নিচে চলে আসে। ইশরা, আমি যে আপনার সাথে এক বিছানায় ঘুমাই, এতে আপনার কোনো সমস্যা হয়? আদ্র, কোনটা শুনতে চাও? ইশরার সমস্যা হলে আমি চলে যাচ্ছি। আদ্র, কোথায়? ইশরা, এখানে আগে ঘুমাতাম। আদ্র আরেকবার এই কথা বললে মুখ কেটে দরজার সামনে ঝুলিয়ে রাখব। চুপচাপ এখানে শুয়ে থাকো, আমি ফ্রেশ হয়ে আসছি। ইশরা, ভিলেন একটা ভালোবেসে দু একটা কথা বলতে পারবে না, সব সময় ধমক দিয়ে কথা বলবে। আদ্র, শোনা, ভালোবাসা কত প্রকার ও কি কি সব তোমাকে বুঝাবো, একটু অপেক্ষা করো। ইশরা, পোড়া কপাল আমার। আদ্র ওয়াশরুম থেকে এসে দেখে ইশরা বিছানার এক কোনায় গুটিসুটি মেরে শুয়ে আছে। একটু নড়াচড়া করলেই পড়ে যাব। আদ্র বিছানায় শুয়ে একটানে ইশরাকে নিজের কাছে টেনে নেয়। ইশরার তো চোখ বেরিয়ে আসার মতো অবস্থা। ইশরা, আরে সারা, আপনি কি করছেন? আদ্র, চুপচাপ ঘুমাও। ইশরা কিছুতেই ঘুমাতে পারছে না। ইশরার তো দম বন্ধ হয়ে আসার উপক্রম হয়েছে। আদ্রর এত কাছে কখনো আসেনি। ইশরার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আর শীতে মধ্যে মানুষ কাঁপে, আর ইশরা শীতের চাইতেন 4 গুণ বেশি। ইশরার কাঁপাকাঁপি শুরু হয়ে গেল।
আদ্র, এই সমস্যা কি, এত কাঁপছ কেন? ইশরাহা, আপনি একটু দূরে সরবেন। আদ্র, কেন? আদ্র আরও কাছে টেনে নিয়ে আসে ইশরাকে। আদ্র, আর একবার যদি রোগাক্রান্ত ব্যক্তিদের মতো কাঁপতে দেখি তবে আমার চাইতে খারাপ কিন্তু কেউ হবে না। ইশরাহা, আমি নিঃশ্বাস নিতে পারছি না। আদ্র, না পারলেই নাই, আমি 1 ইঞ্চিও দূরে সরব না। সরি, দূরে সরার সার্ভিসটি এখন বন্ধ আছে। ইশরা কিছুতেই বুঝাতে পারছে না। আদ্রডি, আর এত কেঁপে উঠো না। আমার মাঝে না কেমন কেমন ফিলিংস আসে। ইশরা, কেমন ফিলিংস? আদ্র, দেখাবো তোমাকে। ইশরা, না, চিৎকার দিয়ে। আদ্র, আস্তে চিৎকার করো, পাঠকগণ খারাপ কিছু মনে করবে। তার জন্য তুমি দায়ী থাকবে কিন্তু। ইশরাহা, আপনি কিছু না করলে পাঠকগণ কিছু মনে করবে না। আদ্র, তুমি কি আমাকে কিছু করতে বলছো? ইশরাহ, না, সরতে বলছি। আদ্র, কোনো কথা বলো না তো, ঘুমাও। ইশরাহে ভাবে ঘুমাতে পারবো না। আদ্র, ঘুমানোর প্রয়োজন নেই, আমাকে দেখতে থাকো। ইশরাহ, আমার তো কোনো কাজ নেই। আদ্র, আপাতত এটা ছাড়া আর কোনো কাজ নেই। ইশরাহ, কালকে তো সকাল সকাল উঠতে হবে। ফুপ্পির বাসায় যেতে হবে না। আদ্র, ভেবেছিলাম কিছু করব না, এখন দেখছি করতেই হবে। ইশরাহ, কি করবেন? আদ্র, ওয়েট। আদ্রকে ইশরাকে কাছে টেনে নেয়। ইশরা এখন আদ্রর বুকে লেপ্টে আছে। আদ্রর হৃদস্পন্দন শুনতে পাচ্ছে। আদ্রর এক হাতের উপরে ইশরার মাথা, আর এক হাত দিয়ে জড়িয়ে ধরে রেখেছে ইশরাকে। আদ্র ইশরার মুখের কাছে মুখ নিয়ে। আদ্র, চুপচাপ এবার ঘুমিয়ে পড়, নয়তো আম্মুর জন্য দাদু ভাই, দিদুন ভাই আনতে আমি 1 সেকেন্ডও সময় নষ্ট করব না। বারবার কেঁপে উঠছ, আমার ফিলিংসের বহিঃপ্রকাশ ঘটলে কি হবে ভাবতে পারছ? আদ্রর প্রতিটা নিঃশ্বাস ইশরার মুখে আছড়ে পড়ছে। ইশরার মনের মধ্যে ঝড় শুরু হয়ে গেছে। ইশরা, তার মানে স্যার আমাকে মিথ্যে বলেছে, আমাকে খুঁজেনি। আম্মু আমাকে কি কথা বলেছে তা শুনেছে। ইশরাকে অবাকের আরেক সিঁড়িতে পৌঁছে দিয়ে আদ্র ইশরার ঘাড়ে মুখ ডুবাল। ইশরার ঘাড়ে ঠোঁটের ছোঁয়া পেতেই ইশরার পুরো স্তব্ধ হয়ে গেল। ঘটনাটা এমনভাবে ঘটল যে ইশরা নিঃশ্বাস ছাড়ছেও না, নিচ্ছেও না। আদ্র, জেলে পাঠানোর ইচ্ছা না থাকলে নিঃশ্বাস ছাড়ো। কথাগুলো বলার আদ্রর ঠোঁট কেঁপে উঠে, যার জন্য ইশরা ঘাড় থেকে পুরো শরীরে অন্যরকম কিছু অনুভূতি হতে থাকে। অতঃপর আদ্র ঘুমে বিভোর হয়ে গেল। আর ইশরা বেচারি না পারছে ঘুমাতে, না পারছে একটু নড়তে। ইশরা, এভাবেও যে কাউকে টর্চার করা যায়, ভিলেনটাকে না দেখলে জানতেও পারতাম না। আহারে, বেচারি ভিলেনের অত্যাচার সহ্য করছে। আদ্রর ঘুমটা ভেঙ্গে গেল এক উষ্ণ কোমলতায়। গতকাল রাতের কথা মনে পড়তেই ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠে। ইশরা আদ্রর বুকের সাথে লেপ্টে ঘুমিয়ে আছে। আদ্র হালকা টান দিয়ে ইশরাকে আরও কাছে নিয়ে আসে। ইশরার মুখে কয়েকটা চুল এসে পড়েছিল। আদ্র আলতোভাবে ইশরার মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে নিল। ইশরা নড়েচড়ে উঠল। ইশরার নিঃশ্বাস ঠিক আদ্রর বুকের উপর পড়ছিল। আদ্রর শরীরের প্রতিটা শিরায় উপশিরায় শিহরণ বয়ে গেল। আদ্র যেন নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিল। আদ্রর মনে হচ্ছিল এই অবস্থায় আবদ্ধ হয়ে থাকুক সারাজীবন ইশরা ওর বাহুডোরে। হঠাৎ কি যেন ভেবে ইশরার কপালে আলতো একটা চুমু দিল। আদ্র, হুমায়ুন আহমেদ ঠিক কথা বলেছিলেন। তিনি বলেছিল, যে নারী ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায় সেই প্রকৃত রূপবতী। আদ্র পলকহীন ইশরার দিকে তাকিয়ে আছে। ঘুমন্ত ইশরাকে দেখতে একটু বেশিই মায়াবী লাগছে। ইশরার ঘুম ভেঙে যায়। আদ্রর এভাবে পলকহীন তাকানো দেখে ওর অনেক অস্বস্তি হতে লাগল। ইশরাহা, আমি উঠব? আদ্র এবার ইশরার দিক থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে বলল। আদ্র, বারণ করেছি?
ইশরাহ না। কিন্তু এভাবে বাহুডোরে আবদ্ধ করে রাখলে উঠব কি করে? আদ্র সেটা তোমার ব্যাপার। ইশরাহ আম্মু আজ সকাল সকাল উঠতে বলেছিল। এমনিতেও এখন 7:30 বেজে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে আদ্রই শোনো আম্মু এমন দিন পার করেছে বুঝলা? ইশরাহ কেমন দিন? আদ্র রে কচি খুকি আমার, এই রকম রোমান্টিক সকাল পার করার কথা বলছি। ইশরাহ আম্মু হয় আপনার। এভাবে আম্মু আব্বুর রোমান্টিক কথা বলতে লজ্জা করে না? আদ্রলজ্জা নারীর ভূষণ বুঝলা। আর এমনিতেও আব্বু অনেক রোমান্টিক। দেখো না এখনো বাইরে থেকে আসলে 2-3 ঘন্টার মধ্যে আব্বু আম্মুকে দেখা যায় না। এই সময় কি করে? ইশরাহ ছি স্যার আপনার মুখে কিছু আটকায় না। আদ্র আরে আব্বু আম্মুর রোমাঞ্চকর কিছু শেয়ার করছি। তুমি একটু ইন্টারেস্ট নিয়ে শুনবে তা না তুমি পুরাই আনরোমান্টিক। ইশরাহ লাও ঠেলা। আমি আবার আনরোমান্টিকের কি করলাম? আদ্র কি করা বাকি আছে সেটা বলো। কিছু করতেও দিবা না আবার শুনবাও না। ইশরাহ স্যার আপনি বলছেন আমি ইমাজিন করতে পারছি। আদ্র মাই গড। ইশরা তুমি বৌমা হয়ে শ্বশুর শাশুড়ির রোমাঞ্চ ইমাজিন করছো। ছি ইশরা ছি। ইশরাহেবার কিন্তু খারাপ হয়ে যাবে। আদ্র ভালো তো আর কিছু হলো না, তাই খারাপটাই হোক। ইশরাহ আমি কিন্তু কেঁদে দিব। আদ্র বললাম তুমি আনরোমান্টিক একটু রোমান্টিক হও না, তিনি আমাকে কেঁদে দেয়ার হুমকি দিচ্ছে। পোড়া কপাল আদ্র চৌধুরী পোড়া কপাল। ইশরাহ সবই নসিবের লীলা খেলা। আদ্র মা তুমি দেবী দেবী। ইশরাহ এগুলা কেমন কথা স্যার? আপনি একজন মুসলিম, তাছাড়া আমি আপনার বৌমা নয়। আদ্র তোমার জন্যই তো বললাম তুমি একটু রোমান্টিক হয়ে যাও ব্যাস, আর কোনোদিন ওইসব বলবো না। ইশরাহ দূর। বিরক্ত নিয়ে ইশরাহ উঠে চলে গেল। আদ্রর মনটা আংশিক খারাপ হয়ে গেল। আদ্র সবার মতো আমাদের সম্পর্কটাও স্বাভাবিক করতে চাই ইশরা। এখন যদি তুমি আমার সাথে এভাবে বিরক্তিকর ভাব নিয়ে কথা বলো তবে কিভাবে স্বাভাবিক করব? তোমার সুখের কারণ না হতে পারি কিন্তু বিরক্তের কারণ হতে চাই না। আদ্র মনে মনে আকাশ পাতাল কল্পনা করছে। হুট করে ইশরা এসে আদ্রর গালে একটা সফট কিস করল। প্রথমে আদ্র বুঝতে না পারলেও পরে ঠিকই বুঝতে পারে ইশরা ওর গালে কিস করেছে। রুমটা প্রচণ্ড শীতল হয়ে আছে। আদ্র তাকিয়ে দেখল এসি বন্ধ। ইশরার এই প্রথম আদ্রকে কিস করেছে। বলতে গেলে এটা ইশরার নিজিচ্ছায় প্রথম ছোঁয়া। এটা ভাবতেই আদ্রর শরীরের শিরায় প্রতি শিরায় শিহরণ বয়ে গেল। ইশরা লজ্জায় ফ্লোরের দিকে তাকিয়ে আছে। আদ্র ওর গালের লাল আভা দেখেই বেশ বুঝতে পারছে যে ইশরা লজ্জা পাচ্ছে। বিছানা ছেড়ে ইশরার কাছে এসে দাঁড়ায় আদ্র। আদ্রকে দেখামাত্র ইশরা ফ্রেশ হতে যেতে নেয়। ঠিক তখনই আদ্র ইশরার হাত ধরে। ইশরার হাত ধরে একটানে ঘুরিয়ে আদ্রর বুকের সাথে ইশরার পিঠ ঠেকে। ইশরা কেন যে তুই এটা করতে এলি? নে পাগলা এবার তুই কোমর নাচা। আদ্র ইশরার পিঠ থেকে চুলগুলো সরিয়ে দেয়। ইশরার তো রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। ইশরা কিছু বলতে যাবে তার আগেই আদ্রহুসস নো সাউন্ড। আদ্র ইশরার ঘাড় থেকে শুরু পিঠের অনেকটা অংশে স্লাইড করে। ইশরা প্লিজ স্যা। আর কিছু বলতে না দিয়ে আদ্র ইশরার ঘাড়ে ডিপ কিস করে। আদ্র ইশরার দিকে মৃদু হেসে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। ইশরা এখনও ঘোরের মধ্যে আছে। চোখ বন্ধ করতেই সেই অনুভূতি শরীর ছুঁয়ে দিচ্ছে। না চাইতেও হাত চলে যাচ্ছে ঘাড়ে। ইশরার মনে হচ্ছে এখনও আদ্রর ঠোঁটের ছোঁয়া মিশে আছে। হালকা ভেজা উষ্ণতা অনুভব করতে পারছে ইশরা। তখনকার সেই মুহূর্ত চোখ বন্ধ করতেই বারবার ইমাজিন করতে পারছে। ঘটে যাওয়া কাহিনী ভাবতেই শরীর কেঁপে উঠছে। সবাই খাচ্ছে শুধু ইশরা ছাড়া।
আদ্রর আম্মু কি হয়েছে, তুই খাচ্ছিস না কেন? ইশরা খাচ্ছি তো। ইশরা আজ আব্বু আম্মুর কথা খুব মনে পড়ছে। যদি একটু দেখতে পারতাম। কিছু ভালো লাগছে না, অশান্তি লাগছে মনে মনে। আদ্র ইশরার চুপ থাকাটা মেনে নিতে পারছে না। আদ্র আব্বু, তুমি তো কত রোমান্টিক ছিলা, কিন্তু এখন এমন কেন হয়ে গেছো বলো তো? আদ্রর আব্বু, কি বলতে চাও আমি এখন আনরোমান্টিক হয়ে গেছি? আদ্রতা নয়তো কি? আম্মু গতকাল দেখলাম মন খারাপ করে বসে আছে। জিজ্ঞাসা করাই বলল তুমি নাকি আম্মুকে আগের মতো ভালোবাসো না, তাই অভিমানগুলো ভালোবেসে ভাঙ্গিয়ে দাও না। আদ্রর আম্মু স্বামী কখনেই তাকে কিছু বলতে না দিয়ে। আদ্র তখন তো বললা, আব্বু তুমি কিন্তু এটা ঠিক করনি। বাসর রাতেও তুমি আম্মুর সাথে এমনটা করেছিলে। বাসর রাতের কথা শুনে তো ইশরার চোখ বেরিয়ে আসার উপক্রম হল। ইশরা, ছি, এই লোকটা নিজের আব্বু আম্মুর বাসর ঘরের কথা বলছে, তাও আবার সবার সামনে। আল্লাহ, এই লোকটাকে একটু লজ্জা শরম দাও। এই রকম নির্লজ্জ মানুষ তুমি এক পিসি বানাইছ, আর সেটা আমার ভাগ্যেই দিলা মনে মনে। আদ্রর আব্বু বাসর রাতে অভিমান করার কথা ছিল আমার, কিন্তু অভিমান করল তোর আম্মু। যত দোষ নন্দ ঘোষ। ইশরা এবার আরেকটা ধাক্কা খেল। ইশরা, আমার শ্বশুর মশাইও কম যায় না, আমার বরের থেকেও এক কাঠি উপরে দেখছি মনে মনে। আদ্রতা, তুমি রাত 12টা পর্যন্ত বাইরে থাকবে আর আম্মু অভিমান করলেই দোষ। ইশরা, আদ্রতাও কম যায় না। আচ্ছা আল্লাহ, শুধু আমার বোরটা না, এই পরিবারের কাউকেই কি তুমি একটু লজ্জা দাও নাই? মনে মনে। আদ্রর আব্বু, আজ বলার সময় এসেছে, আজ আমাকে বলতে দে। আদ্র, কি বলবা বলো? আদ্রর আব্বু, সেদিন আমি ইচ্ছা করে বাসর ঘরে ঢুকি নাই এমন কিন্তু না। আদ্রতা, তবে? ইশরা, আল্লাহ গো, তুমি রক্ষা করো, বাসর রাতের কথা নিয়েও ছেলে মেয়ের সামনে কোনো বাবা মা আলোচনা করতে পারে? এটা আমি আমার জীবনের প্রথম দেখলাম। জানি না আর কি দেখার বাকি আছে মনে মনে। আদ্রর আব্বু, তোর মায়ের সাথে কতগুলা ভাইবোন আসছিল সম্পর্কে, এখন তোর খালামনি আর মামা, তারা তো আমাকে কিছুইতেই বাসর ঘরে ঢুকতে দিবে না। অনেক বুঝিয়ে শুনিয়ে রাত 12টায় যেতে পেরেছিলাম। আমার জায়গায় অন্য কেউ হলে জীবনেও যেতে পারত না। তারপর যা হলো তোদের অজানা না। আদ্র, জানি আমরা। ইশরা, কি হয়েছিল? আদ্রর আব্বু, আর বলিস না মা। যখন গিয়ে বাসর ঘরে ঢুকলাম, গিয়েই দেখি তোর শাশুড়ি রণচণ্ডী রূপ ধারণ করে আছে। কেন জানিস? ইশরা, কেন? আদ্রর আব্বু, কেন আবার দেরি করে গিয়েছিলাম তাই। আমার কপাল বুঝলি, তোর শাশুড়ি মা আমার সব প্ল্যান জাহান্নামে পাঠালো। ইশরা, কিসের প্ল্যান? ইশরা তাকিয়ে দেখে আদ্রর আম্মু লজ্জা পাচ্ছে। আদ্রর আম্মু, তুমি থামবে। আদ্র, কেন থামবে? এমনিতেও এটা আমরা জানি, শুধু ইশরা বাদে। ইশরার জানা উচিত কি হয়েছিল ওর শ্বশুর শাশুড়ির বাসর ঘরে। ইশরা তো মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। ইশরা, বাহ, কি কপাল আমার। শ্বশুর মশাই ইন্টারেস্ট নিয়ে বাসর ঘরের কথা বলছে, আর শাশুড়ি লজ্জা পাচ্ছে, আর দুই ভাইবোন জানি জানি বলছে। আবার আমার নাকি তাদের বাসর ঘরের কথা জানা উচিত মনে মনে। আদ্রর আব্বু, বাসর ঘরে তো প্ল্যান বলতে বাসর করা। আমারও তাই ইচ্ছা ছিল, কিন্তু তোর শাশুড়ি সব পানি ঢেলে দিল। সে বলল দেরি করে এসেছি তাই তাকে স্পর্শ করতে দিবে না, শুধু বলে নি করেও দেখিয়েছে। এবার তুই বলকে অভিমান কার হওয়া উচিত? ইশরা, আল্লাহ মাফ করো। এরা এখন আমাকে বিচারক বানিয়ে ফেলছে। আমার আগেই বোঝা উচিত ছিল যে স্যার যেমন তার পরিবার তেমনই হবে। কেন যে ভিন্ন ভাবতে গিয়েছিলাম মনে মনে। ইশরা, আমার রেডি হতে হবে। কথাটা বলেই দৌড়ে রুমে চলে আসলো।
আদ্রর আম্মু তোমাদের কারোই তো লজ্জা নেই, সেই জন্য কি ইশরারও লজ্জা থাকবে না? মেয়েটা লজ্জা পেয়ে চলে গেল। আদ্র তোমাদের বৌমা তো লজ্জাবতী লতা। আদ্রর আব্বু কি বলিস তুই? তুই তো আমার চেয়েও 4 কদম রোমান্টিক দিয়ে এগিয়ে, আর তোর কপালেই এমন লজ্জাবতী লতা। আদ্রতবে আর বলছি কি আব্বু, তোমাকে তো শুধু বাসর ঘরে আম্মু স্পর্শ করতে দেয়নি, আমাকে যে কবে দিবে আল্লাহই ভালো জানে। আদ্রর আব্বু সবুরে মেওয়া ফলে। আদ্রতা এটা আর বলো না তো, ধৈর্য ধরে আছি, একটা প্রেম করব তাও হলো না, আর ধৈর্য ধরতে পারছি না। আদ্রর আম্মু তবে বিয়ে দিয়ে দেই? আদ্রতা ইউ আর গ্রেট আম্মু, প্লিজ প্লিজ আম্মু আমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। তোমরা সবাই ডাবল আর আমি শুধু সিঙ্গেল, আমার একটুও ভালো লাগছে না। আদ্রর আম্মু আমারই ভুল, যার বাবা ভাই লজ্জা নেই সেখানে তোর লজ্জা থাকবে এটা এক্সপেক্ট করা আমারই ভুল। আদ্রতা ভুল হোক বা সঠিক, বিয়ের কথা বলছো যখন আমি রাজি। পাত্র তোমরা দেখো যেমনই হোক আমি রাজি। ওহ গড, আমার বিয়ে হবে ভাবতেই কেমন কেমন একটা ফিলিংস মনের ভেতর কাজ করছে। আদ্রতা চলে গেল। যাওয়ার পানে চেয়ে আছে আদ্রর আম্মু। আদ্রর আম্মু অবাক চোখে আদ্র দিকে আর আহনাফ চৌধুরীর দিকে তাকাল। আদ্র আর আহনাফ চৌধুরী একে অপরের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। হাসি দেখে মেজাজটা খারাপ হয়ে গেল আদ্রর আম্মু। আদ্রর আম্মু, মেয়েটা দিন দিন কেমন বিয়ে পাগলা হয়ে যাচ্ছে আর তোমরা হাসছ। আদ্রর আব্বু, বিয়ে পাগলা হলে বিয়ে দিয়ে দিতে হবে। আদ্র তোর বোনের জন্য ছেলে খোঁজ। আদ্র আচ্ছা আব্বু। আদ্রর আম্মু, শাসন তো তোমাদের দিয়ে হবে না, এখন এক কাজ করো, যেটা এখন বললে সেটা করে দেখাও। অতঃপর ব্রেকফাস্টের পার্ট শেষ হল। আদ্র রুমে ঢুকে দেখল ইশরা শাড়ি পেঁচিয়ে বসে আছে। এমন অবস্থায় আদ্রকে দেখে ইশরা শাড়িটা আরও গুটিয়ে নিল। শাড়িটা কতক্ষণ ডানে আবার বামে টানছে। ইশরার অবস্থা দেখে আদ্র হাসতে লাগল। আদ্রর হাসির প্রতিটা শব্দ ইশরার কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আদ্র নিজের হাসি থামিয়ে কিছু না বলে ইশরার সামনে চলে গেল। ইশরা আদ্রকে কাছে আসতে দেখেই দাঁড়িয়ে গেল। আদ্র একটানে ইশরার শাড়ি হাত প্যাঁচিয়ে নিয়ে আসল। ইশরা, হে, এটা কি করলেন আপনি? আদ্র ইশরার কোনো কথার জবাব না দিয়ে বলল, আদ্র মেরে ফেলবে আমাকে? এই একটা বাক্য ইশরার কানে প্রতিধ্বনি রূপে বাজতে লাগল। ইশরা একটা ঘোরের মধ্যে আছে এখন। আদ্র ইশরার দিকে তাকিয়ে মুচকি হাসল। তারপর ইশরাকে শাড়ি পরিয়ে দিতে লাগল। ইশরা দেখছে কিন্তু কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। খুঁজে পাচ্ছে না বললে ভুল হবে, কেউ ওর গলা চেপে ধরে রেখেছে কিংবা ওর কণ্ঠস্বরকে কেউ কোনো শব্দ করতে বারণ করেছে। কোনো কথা বের হচ্ছে না। আজ আদ্রকে কুচি নিয়ে বারণ করল না। আদ্র নিজেই কুচি খুঁচে দিল, তারপর হালকা সাজে সাজিয়ে দিল। ইশরা নিজেকে আয়নায় দেখে অবাক হয়ে গেল। ইশরা, এর চাইতেও অনেক বেশি সেজেছি আমি। অনেক ভারী মেকআপ করেছিলাম সাফা আপুর বিয়ের সময়। কই, তখন তো এত সুন্দর লাগেনি। তবে আজ কেন এত সুন্দর লাগছে? আচ্ছা, সত্যি কি আমাকে আজ এত সুন্দর লাগছে নাকি অন্য কিছু? মনে মনে আদ্র ইশরাকে আয়নার দিক থেকে ঘুরিয়ে ওর ফেরাল। আদ্র, মাশাল্লাহ। আদ্র ইশরার কপালে ডিপ কিস করল। আদ্র নজর না লাগে যেন কারো, তাই নজর টিকা দিয়ে দিলাম। তুমি দাঁড়াও, আমি আসছি। 10 মিনিট পর আদ্র ফিরে এলো। ইশরা আদ্রকে দেখে অবাক হয়ে যায়। একটা ছেলে এত তাড়াতাড়ি রেডি হতে পারে এইটা ওর ভাবনার বাহিরে ছিল। যদিও ভার্চুয়াল লাইফে এগুলো নিয়ে বিতর্ক পোস্ট দেখেছিল, কিন্তু সেগুলো ও বিশ্বাস করত না। ইনফেক্ট ওইসব নিয়ে কর্ণপাত করত না। আদ্রকে দেখে তো ক্রাশ খেয়ে ফেলেছে ইশরা।
আদ্রয় ভাবে তাকিও না, নজর লেগে যাবে। আমাকে কিন্তু নজর টিকা দেয়ার মতো আম্মু ছাড়া কেউ নেই। ইশরা সেদিন পড়ে গিয়েছিল সেই টুলটা ওপর ওঠে। আদ্রয়ই আমাদের দেরি হয়ে যাবে, তুমি কি করছো? তুমি কি করতে চাইছো একবার বলবে? ইশরা কোনো কথা না বলে আদ্রর কপালে একটা চুমু দিল। ইশরা দিয়ে দিলাম নজর টিকা। এখন আর কেউ নজর দিবে না। আদ্র মুচকি হাসল। ওর ভেতর যে কত ভালো লাগা কাজ করছিল সেটা ও কাউকে বলে বুঝাতে পারবে না। আমরা যদি নাই বুঝি তবে কেন শুনব? আদ্র ইশরা সিঁড়ি দিয়ে নামছে। আদ্রতা হওয়াও তোমাদের যা লাগছে না। কি বলবো? অস্থির। আদ্রর আব্বু অনেক সুন্দর মানিয়েছে। মেড ফর ইচ আদার। আদ্রর আম্মু মাশাল্লাহ দারুণ লাগছে তোদের। আদ্রর আম্মু ইশরার চোখের কাজল নিয়ে কানের পিছে দিয়ে দিল নজর টিকা। আবার আদ্রকেও একইভাবে নজর টিকা দিল। আদ্র আম্মু, আজ তোমার নজর টিকা থেকেও ভয়ঙ্কর নজর টিকা পেয়েছি। এবার আর কেউ তোমার ছেলের দিকে নজর দিবে না। বিড়বিড় করে আদ্র আর ইশরা বেরিয়ে গেল ফুপ্পিদের বাসার উদ্দেশ্যে। আদ্রর আম্মু আদ্রতার কান টেনে। আদ্রর আম্মু মুখের ভাষার কি ছিরি, পুরাই বিশ্রী। এগুলা কি বলিস তুই? আদ্রতা, যাহ বাবা, আমি আবার কি করলাম? আদ্রর আম্মু অস্থির, এগুলা কেমন ভাষা? বস্তি বস্তি টাইপের কথা। আদ্রতা, তোমার কাছে সবই বস্তি। আদ্রতা চলে গেল। আদ্রর তাকিয়ে দেখে আদ্রর আব্বু হাসছে। আদ্রর আম্মু, তুমি হাসছ? আদ্রর আব্বু, আমি আদ্রতার কথা শুনে বা তোমার কথা শুনে হাসছি না। ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে কখন যে ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানে না। বাকি কাব্যিক অংশ পড়ে বলবো। তোমার ছেলেটাও জানে না কখন ইশরাকে ভালোবেসে ফেলেছে। আমি আদ্রর জন্য হাসছি। আদ্রদের বাসা থেকে আদ্রর ফুপ্পির বাসায় যেতে 3 ঘন্টা সময় লাগে। প্রথমে ইশরা আদ্রর সাথে প্রায় 1 ঘন্টা কথা বললেও তারপর ঘুমের রাজ্যে হারিয়ে গেল। অতঃপর চলে গেল ফুপ্পির বাসায়। আদ্রই, ইশরা ওঠো, দেখো এখানে আমি কিন্তু তোমাকে কোলে নিয়ে ঢুকতে পারবো না। ইশরার চোখ পিটপিট করছে। আদ্র, ইশরা তুমি উঠবে নাকি আমি অন্য ব্যবস্থা করব? ইশরা উঠে গেল, কিন্তু এখনো ওর চোখে রাজ্যের ঘুম। ইশরা, আমরা চলে এসেছি। আদ্র, হুম। তারপর ওরা গাড়ি থেকে নেমে গেল। কলিং বেল বাজতেই ফুপ্পি দরজা খুলে দিল। ফুপ্পি, অনিক, অন্তু, নিন্তু কোথায় তোরা? দেখ, আদ্র আর ইশরা চলে আসছে। ইশরা গিয়ে ফুপ্পিকে সালাম করল। ফুপ্পি, এই সব ফর্মালিটি আমার সাথে না অন্যদের সাথে করবি। আপনদের মাঝে ফর্মালিটি বলতে কিছু থাকে না, বুঝলি? আদ্র, আমার দিকেও একটু তাকাও। আমি তো ফর্মালিটি করছি না, তবে কেন আমাকে ঢুকতে দিচ্ছ না? ফুপ্পি, তুই ভেতরে যেতে পারবি না। আদ্র, কেন? ফুপ্পি, আগে ইশরা ঢুকবে তারপর তুই। আদ্র, যদি একসাথে ঢুকি? ফুপ্পি 4 পা একসাথে ঢুকতে দিত না অনিকের দাদি। এতে নাকি কি সমস্যা হবে এই পরিবারের? এটা এই বাড়ির নিয়ম। আদ্র, কি বলছো তুমি ফুপ্পি? তুমি এই জেনারেশনে তুমি এইসব আধ্যাত্মিক কথা বিশ্বাস করো? ইশরাহুফফ, চুপ করুন আপনি। আপনার আগে যেতে হলে আপনি আগে যান। আদ্রজান বললে, তাও এই মুহূর্তে কি করে তোমাকে এখন একা রেখে যাই বলো তো? ইশরার কানে ফিসফিসিয়ে। ইশরা চোখ রাঙিয়ে আদ্রর দিকে তাকাল। আদ্র সবকিছু উপেক্ষা করে ফুপ্পির সামনে ইশরাকে কোলে তুলে নিল। আদ্র, ফুপ্পি, এবার তো 2 পা, আমি এখন তো যেতে পারি, তাই না? ফুপ্পি, হুম, মুচকি হেসে। অন্তু, বাহ, কি রোমান্টিক আমার ভাই। আদ্র ইশরাকে নিয়ে ভেতরে ঢুকে কোল থেকে নামিয়ে দিল। নিন্তু, নামিয়ে রাখলে কেন? মাত্র 2টা ছবি তুলতে পেরেছি। তোমাদের কি সুন্দর লাগছে, কি বলবো। অনিক, আদ্র, এই পুতুলটা কোথায় পেলি বলতো? একদম পুতুলের মতো।
ইচ্ছে করে তাকিয়েই থাকি। তৃষ্ণার্ত লাগছে নিজেকে, এই পুতুলটার দিকে তাকালেই মনে হয় সব তৃষ্ণা দূর হয়ে যাবে। ইশরার এই কথাগুলো ভালো লাগছে না। আদ্র, তাহলে তোকে তৃষ্ণার্ত থাকতে হবে, কারণ ইশরা এক পিসি যা এখন আমার কাছে। ফুপ্পি, সত্যি বলতে কি জানিস আদ্র? আদ্র, কি ফুপ্পি? ফুপ্পি, এ বাড়িতে এমন কোনো নিয়ম নেই যেখানে 4 পা একসাথে ঢুকতে পারবে না। আমি ইচ্ছে করে মিথ্যে বলেছি। এটা দেখতে তোদের মাঝে কে কাকে রেখে ভেতরে আগে প্রবেশ করে। অন্তু, কিন্তু তুই যা দেখালি ভাই, গর্বে আমার বুক ফুলে যাচ্ছে। নিন্তু, বুক ফুলেছে ভালো কথা, কিন্তু গর্বে আবার গর্ভবতী হয়ে যাস না। সবাই হেসে দিল, ইশরা বাদে। ইশরা, এরাও কম যায় না। আদ্র, ফুপ্পি, আমার ভীষণ খিদে পেয়েছে। আমি আমার রুম থেকে ফ্রেশ হয়ে আসছি, তুমি খাবার দাও। আদ্র আর অনিক সমবয়সী হওয়ায় ওরা একসাথেই পড়াশোনা করেছে, যার জন্য অনিকদের বাসায় থাকত আদ্র। আর এখানে আদ্রর এক্সট্রা রুম আছে। ফুপ্পি, দিচ্ছি। ইশরাকে নিয়ে যা। আদ্র কিছু শুনল না, তার আগেই চলে গেল। অনিকও, আমি নিয়ে যাচ্ছি। এসো ইশরা। ফুপ্পি, হুম, নিয়ে যা। ইশরা বাধ্য হয়ে অনিকের সাথে গেল। অনিক কারো ঘুমে থেকে উঠার পরে এত সুন্দর দেখাতে পারে জানতামই না। আর তোমার ঘুমের ঘোরের কণ্ঠের কথা কি বলবো, আমাকে পাগল করে দিয়েছে। ইউ নো আই এম ক্রাশড। ইশরা কোনো কথা বলছে না। অনিক হুট করেই ইশরার হাত ধরল। ইশরা হাতের দিকে তাকিয়ে অনিকের দিকে তাকাল। অনিক, আই এম সরি। হাত ছেড়ে দিয়ে, তুমি কথা বলছো না কেন? ইশরা, আমি আপনার ভাইয়ের বউ, সম্পর্কে আপনার ভাবি, ভুলে যাবেন না। আমাকে অনেক সাহায্য করেছেন, আপনার আর সাহায্য করা লাগবে না, আমি নিজেই ওর রুম খুঁজে নিতে পারব। ইশরা চলে গেল। অনিক একটা শয়তানি হাসি দিল। খাবার টেবিলে আদ্র আর অনিক একপাশে এবং অন্তু, নিন্তু আর ইশরা টেবিলের ওপর পাশে বসল। যদিও অন্তু আর নিন্তু ইশরা আর আদ্রকে একপাশে দিতে চেয়েছিল, কিন্তু অনিক আপত্তি করে বলল, অনেকদিন ধরে দুভাই একসাথে খাওয়া দাওয়া হয় না, আর এখানে ভাবি বউ নট এলাও। ইশরা খাচ্ছিল, এমন সময় অনুভব করল কেউ ওর পায়ে স্লাইড করছে। ইশরা বারবার কেঁপে উঠছে। ও ঠিক মতো খেতে পারছিল না। ফুপ্পি, কিছু লাগবে? খাচ্ছিস না কেন? ইশরা, না, কিছু লাগবে না। ইশরার খুব অস্বস্তি লাগছে। ইশরা সামনের দিকে তাকিয়ে দেখে আদ্র আর অনিক দুজনেই খাচ্ছে। কেউ কারো দিকে তাকাচ্ছে না। ইশরার পায়ে এখনো স্লাইড করছে। ইশরা সহ্য করতে না পেরে টেবিলের নিচে উকি দিল। নিচে যা দেখল অবাক হয়ে গেল। ইশরার খুব অস্বস্তি লাগছে। ইশরা সামনের দিকে তাকিয়ে দেখে আদ্র আর অনিক দুজনেই খাচ্ছে। কেউ কারো দিকে তাকাচ্ছে না। ইশরার পায়ে এখনো স্লাইড করছে। ইশরা সহ্য করতে না পেরে টেবিলের নিচে উকি দিল। নিচে যা দেখল অবাক হয়ে গেল। ইশরা, একটা মানুষ কিভাবে এত খারাপ হতে পারে? নিজের ভাইয়ের সাথে বসে খাবার খাচ্ছে আর এদিকে ভাইয়ের বউয়ের পায়ে স্লাইড করছে। ভাবতেই আমার ঘৃণা লাগছে। এখন আমি টেবিল থেকে উঠেও যেতে পারবো না, আর সহ্য করতেও পারছি না। মনে মনে আদ্র খেয়াল করল ইশরা কিছু খাচ্ছে না। ওর চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। কেন জানি না, আদ্রর কাছে ইশরা কিছু একটা হয়েছে মনে হচ্ছে। আদ্র না খেয়ে ইশরাকে পর্যবেক্ষণ করতে লাগল। আদ্র খেয়াল করল ইশরা বারবার কেঁপে উঠছে। আদ্র এবার বলেই ফেলল, আদ্র, আর ইউ ওকে ইশরা? ইশরা কোনো জবাব দিল না। আদ্র, কি হয়েছে আমাকে বলো। ইশরা এবারও জবাব দিল না। আদ্র ইশরা নীরবতা মেনে নিতে পারছে না। আদ্র নিশ্চয়ই কিছু একটা হয়েছে ইশরার, মনে মনে। আদ্র হঠাৎ করেই নজর গেল টেবিলের নিচে।
যা দেখল ও নিজেও অবাক হয়ে গেল। অনিক ইশরার পায়ে স্লাইড করছে, যার ফলে ইশরার নাকমুখে বিরক্তি, আর ইশরার নাকমুখ লাল বর্ণ ধারণ করেছে। হয়তো এটা ওর নিজের বাড়ি হলে কেলেঙ্কারি করে ফেলত। অনিকের এই রকম আচরণ দেখে আদ্র রেগে গেল। অনিক ওর ভাই, আর ভাই হয়ে কিনা ভাইয়ের বউয়ের দিকে নজর দিল। অনিকের এই রকম আচরণ আদ্র বিশ্বাস করতে পারছে না। আদ্র সহ্য করতে পারল না। টেবিলে সজোরে বাড়ি দিয়ে দাঁড়িয়ে গেল। এত জোরে বাড়ি দিয়েছে যে সবাই কেঁপে উঠল, তারপর চলে গেল। ফুপ্পি, এই আদ্র কি হয়েছে? এভাবে চলে যাচ্ছিস কেন? অন্তু ভাইয়া, এভাবে খাবার ফেলে যেতে নেই। নিন্তু ভাইয়া এমন রেগে গেল কেন? অনিক, কি হলো কিছুই বুঝলাম না। সব মাথার ওপর দিয়ে গেল, ইনোসেন্ট লুক দিয়ে। ইশরা, হা, আমি দেখছি কি হয়েছে ওনার। ইশরা এক প্রকার দৌড় দিয়ে আদ্রর রুমে গেল, কিন্তু রুমে আদ্রকে পেল না। ইশরা, স্যার আবার কোথায় গেল? রুমে নেই, ওয়াশরুমেও নেই, গেল কোথায়? মনে মনে। হঠাৎ করেই ওর নজর গেল বেকনিতে। ওখানে একবার দেখে আসি বলেই গিয়ে ও অবাক হয়ে যায়। এটা ও কি দেখছে? আদ্র আর সিগারেট? এটাও সম্ভব? ইশরা, স্যার সিগারেট খাচ্ছে ভাবা যায়? আমি কোনো দিনও স্যারকে সিগারেট খেতে দেখিনি। ইনফ্যাক্ট মিশরা আপু যখন রিজেক্টের ঘটনার সময়ও স্যারকে সিগারেট খেতে দেখিনি। হয়তো স্যার আজ বেশি কষ্ট পেয়েছে। কাছের মানুষদের এই রকম আচরণ মেনে নিতে কষ্ট তো হবেই, মনে মনে। ইশরা আদ্রর কাঁধে হাত রাখল। আদ্র ইশরার দিকে এক নজর তাকিয়ে আবার সিগারেট খেতে মনোযোগ দিল। আদ্র সিগারেটটা শেষ করে ইশরার দিকে তাকিয়ে বলল, আদ্র, সিগারেট একটি কাগজে মোড়ানো তামাক নয়। সিগারেট একটি মানুষের না বলা কষ্টের কিছু বাস্তবিক রূপ। আমি কখনো ভাবিনি অনিক তোমার সাথে এমনটা করবে, বিশ্বাস করো। এমনটা করলে আমি জীবনেও এ বাসায় তোমাকে নিয়ে আসতাম না। ইশরা, আমরা একটা যতটুকু ভালো ভাবি সেই মানুষটা কি তত ভালো হয়? হয় না। সে হয়তো আমাদের ভাবনার চেয়ে ভালো হবে, কিংবা ভাবনা আর সে বিপরীত হবে। অনিক ভুল করেছে, সঠিক সময়ে এলে ও ঠিক হয়ে যাবে। আর একটা অনিকের আমি হচ্ছি মোহ। বলতে পারেন নেশা। নেশা কাছে টানে, মানুষকে আকর্ষিত করে। কিন্তু এর পরিণতি কি হবে জানেন? নেশা কেটে গেলে আমিও কেটে যাব। আপনি এগুলো মাথা থেকে ছেড়ে ফেলে দিন। আদ্র, তুমি কি জানো তুমি আমার নেশা না, আমার অপ্রকাশিত ভালো লাগা, হয়তো ভালোবাসা। একটা রিকোয়েস্ট করি? ইশরা, হুম। আদ্র, তোমার বুকে মাথা রেখে ঘুমাতে দিবে প্লিজ? ইশরা আদ্রর কথায় হাসল। অতঃপর আদ্র ইশরার বুকে মাথা রেখে ঘুমের দেশে হারিয়ে গেল। ঘুম ভাঙল সন্ধ্যার সময়। আদ্র এখন অনিকের সাথে কম কথা বলে, প্রয়োজন ছাড়া না। অন্তু আর নিন্তু আদ্র আর ইশরার সাথে আড্ডা জুড়ে দিল। ওদের আড্ডাতে জয় করল লুচু অনিক। অন্তু, ভাবি এখন আমাদের গান শোনাবে? নিন্তু, হুম, কিন্তু গানটা এমন হতে হবে যেখানে এই আদ্র চৌধুরীর কোনো ক্যারেক্টার নেই। কিন্তু তোমার সাথে ঘটনাগুলো ঘটিয়েছে আদ্র চৌধুরী। বাস্তবিক রোমান্টিক মুড ব্যতিক্রম হতে হবে। অন্তু, এক্সেক্টলি। আদ্র চৌধুরী এত রোমান্টিক যে তোমার কাছে আমার ডিফারেন্ট কিছু শুনতে চাইছি। তাছাড়া সিঙ্গেল তো রোমান্টিক কিছু শুনলে অন্যরকম ফিলিংস আসে মনে। ইশরা, আমার সেরকম কিছু মনে পড়ছে না। নিন্তু, কিরে ভাই, ভাবিকে কি তোর রোমান্টিকতা দিয়েই মুড়ে রেখেছিস নাকি? তোর ভিলেনগিরি কিছু দেখাসনি? আদ্র চৌধুরী যেমন তার বউকেও তেমনটাই দেখিয়েছে। ইশরা, আমি পারব না। অনিকো, প্লিজ পুতুল, একটা গানই শুনতে চাচ্ছি। ইশরা আদ্রর দিকে তাকাল। আদ্র ইশারায় গান গাইতে বলল। এটা দেখে ইশরার একটু রাগ হল। ইশরা, ওকে।
অন্তু আমরা তো কেউ না, দেবরই সব। ভাইয়া একবার বলল আর তুমি রাজি হয়ে গেলে। ভাইয়া তুই তো লাকি। অনিক ইয়া হাই এম লাকি বয়। স্পেশালি পুতুলের জন্য তো আমাকে লাকি হতেই হতো। নিন্তু মানে? অনিক মানে টানে বাদ দে। পুতুলের গান শুনতে দে। ইশরা রাগী চোখে আদ্রর দিকে একবার তাকালো। ইশরা দেখতে বর বর কিন্তু আস্ত ভর ভর একটা জুটে গেছে কপালে। দেখতে হ্যান্ডসাম কিন্তু ফেলো রাম ফেসে গেছি আমি অকালে। কফিনে ফেলেছি গর্ত খুঁড়ে, কদিনেই গিয়েছি জলে পুড়ে। বাকিটা নিজ দায়িত্বে শুনে নিবেন। অন্তু আর নিন্তু আদ্রর দিকে তাকিয়ে আছে। আদ্র তোরা এভাবে তাকিয়ে আছিস কেন? অন্তু তো কি করব? নিন্তু তুই যে তোর ভিলেন রূপ ভাবিকে দেখিয়েছিস সেটা বলিসনি কেন? আদ্র আমি তো বলেছিলাম আদ্র চৌধুরী যেমন তার বউকে তেমনটাই দেখিয়েছে। তোরা না বুঝলে আমি কি করব? অন্তু প্লাস নিন্তু বুঝতে পারলে অন্যরকম গান করতে বলতাম। অনিক পুতুল তুমি এই গানের মাধ্যমে বুঝিয়ে দিয়েছ তোমাদের সম্পর্কটা কেমন। এখন আমার বুঝতে একটু সহজ হয়ে গেল। হয়তো কাজটাও সহজ হবে। মনে মনে শয়তানি হাসি দিল। অন্তু কোনো ব্যাপার না, এবার তোর পালা। আদ্র আমি আবার কি করব? নিন্তু গান গাইবি তাও আবার ভাবিকে ডেডিকেটেড করে। অনিক তোর মনের ফিলিংস এখন আমার জানতে হবে। হ্যাঁ পুতুল করতে পারলে তুই পারবি না কেন? ইশরাহ আমি তো কবিতা আবৃত্তি শুনেছি কিন্তু গান কখনো শুনিনি। দেখি আমার বর্তার গানের গলা কেমন মনে মনে। আদ্র হয়ে যেতে পারি তোমার কথায় নতুনের মতো যেন কেউ। হয়ে যেতে পারি তোমায় মিলে অকারণে খেলে যাওয়া ঢেউ। হয়ে যেতে পারি তোমার কথা এলে সাথে সাথে আনমনা। হয়ে যেতে পারি আকাশের নীল মেঘেদের আলপনা। বাকিটা শুনে নিবেন। ইশরা অবাক চোখে আদ্রর দিকে তাকিয়ে আছে। সম্পূর্ণ গানটা গাওয়ার সময় আদ্র ইশরার দিকে তাকিয়েছিল। অন্তু আহ কি রোমান্টিক দৃশ্য। ইশরা আদ্রর দিক থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকালো। নিন্তু বললি কেন তুই? আর কয়েকটা ছবি তুলতাম। অনিক প্রেমে হাবুডুবু খাচ্ছিস খা কোনো সমস্যা নাই। আর মাত্র কিছু দিন মনে মনে। নিন্তুসাই বলিস ভাবির কণ্ঠটা বেশি সুন্দর, মিষ্টি লাগে শুনতে। অন্তু আদ্র কম যায় না নিন্তু। নিন্তু তাহলে ডুয়েট হয়ে যাক। আদ্র প্লাস ইশরাহ না। অন্তু কেন? আদ্র খিদে পেয়েছে খাবো। ইশরাহ আমার গান গাইতে ইচ্ছে করছে না। অনিক ওদের ভালো লাগছে না ওদের জোর করিস না। অনিক উঠে কিছুটা এগিয়ে যায়। অনিকের যাওয়া দেখে আদ্র সুর ধরে। আদ্র মরণ দেখি আমার, ওগো তোমার ওই চোখে। পাগল করে দাও না করে এই রাতে আমাকে। দুই অনিক থেমে যায়। ওর নজর এখন ইশরার দিকে। ইশরা এলোমেলো হয়ে যায় মন। কেন আজ বুঝি না। দাবানলে যেন ছড়ালো পার করে সীমানা। স্বপ্নের মতো হারালে এ মনের কামনা। নিজেকেই দেখে লাগে আজ অচেনা অচেনা অচেনা। আদ্র বাতাসে গুনগুন এসেছে ফাল্গুন। বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন। ইশরা আর গান গাইল না। অনিক ওর দিকে রেগে তাকিয়ে আছে। হঠাৎ করেই ইশরার নজর অনিকের দিকে পড়ায় ইশরা কিছুটা ভরকে যায় ফলে গান না গেয়ে থেমে যায়। আদ্র আরে অনিক তুই না চলে গেলি? অনিক আদ্রর দিকে রেগে তাকিয়ে চলে যায়। অন্তু ওর আবার কি হল? মিন্তু বাদ দে তো ওর কথা। ভাবি ভাইয়া কি বলেছে শুনেছ? ইশরা কি? অন্তু আজ রাতটা ওকে দিতে বলেছে। পাগল করতে বলেছে ভালোবেসে। ভালোবাসা মানে হচ্ছে আদর করতে বলেছে তাও পাগলের মতো। আদ্র উঠে চলে গেল। নিন্তু শুধু তাই নয়,
আগুন ধরিয়ে দিতে বলেছে প্রতিটা ছোঁয়ায়। চোখ টিপ মেরে অন্তু কি গান গাইল ভাই আমার। গানের মাঝে আবদার করে গেছে। নিন্তু ভাবি হবে নাকি ভাইয়ের আবদার পূরণ। ইশরা অবস্থা তো নাজেহাল হয়ে গেছে। ফুপ্পি খেতে ডাকল, যার জন্য মুক্তি পেল ইশরা। রাতে খাবার খাওয়ার সময় অনিককে দেখা গেল না। শান্তিতে খেতে পারল ইশরা। আদ্র ইশরার জন্য অন্য ব্যবস্থা করতে হয়নি। অনিক আসলে করতে হতো। রাতে ঘুমানোর সময় আদ্র বিছানার একপাশে শুয়ে আছে। ইশরা একটা কথা বলবো। আদ্র হুম। ইশরা আমি কি আপনার। আদ্র তুমি আমার। ইশরা আমি কি আপনার বুকে মাথা রেখে ঘুমাতে পারি। চোখ বন্ধ করে ইশরা চোখ খুলে অবাক হয়ে তাকিয়ে রইল আদ্রর দিকে। বি কন্টিনিউ।